আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর জানবেন বিস্তারিত। যুদ্ধবিরতি ভেঙে চলছে ইসরায়েল, ৫ ফিলিস্তিনি বন্দী ও ৪৫ মরদেহ ফেরত। অন্যদিকে ফিলিস্তিনি বন্দী নির্যাতনের অভিযোগে ইসরায়েলি বাহিনীর প্রসিকিউটর গ্রেফতার। জানিয়ে দেব ইসরায়েলকে ত্যাগ করলে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে চায় ইরান। উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইং নাম মারা গেছেন। সর্বশেষ জানিয়ে দেব পুতিন ও শি জিনপিং দুজনকেই সামলানো বড় কঠিন, বললেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুদ্ধবিরতি ভেঙেই চলেছে ইসরায়েল, ৫ ফিলিস্তিনি বন্দী ও ৪৫ মরদেহ ফেরত। হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হলেও ইসরায়েল এখনও তা লঙ্ঘন করেই যাচ্ছে। এই যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল ৫ ফিলিস্তিনি বন্দীকে মুক্ত দিয়েছে এবং একই সঙ্গে ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় মুক্তিপ্রাপ্ত এই ৫ ফিলিস্তিনিকে পরের শারীরিক পরীক্ষার জন্য দেইর আল বালার আল আকসা হাসপাতালে নেওয়া হয়। গাজায় আল জাজিরার সাংবাদিক হিন্দ খোদারি বলেন, যুদ্ধবিরতির পর ইসরায়েলি বাহিনী এই প্রথমবার অজানা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিল। তিনি আরও জানান, ইসরায়েল এখনও হাজারো ফিলিস্তিনি বন্দী আছেন যাদের অনেক অভিযোগ ছাড়াই আটক, যাকে মানবাধিকার সংস্থাগুলো স্বেচ্ছাচারী আটক বলে মনে করে। এর আগে সোমবার গাজার স্বাস্থ্য সংস্থা মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে ইসরায়েল তাদের কাছে আরও ৪৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। এ নিয়ে যুদ্ধবিরতির অংশ হিসেবে এখন পর্যন্ত ২৭০টি মরদেহ গাজায় ফেরত এসেছে। মন্ত্রণালয় বলছে, ফরেনসিক টিম এখন পর্যন্ত ৭৮টি মরদেহ শনাক্ত করেছে এবং চিকিৎসা নীতিমালা ও প্রোটোকল মেনে পরীক্ষার পর মরদেহগুলো পরিবারের কাছে ফেরত দেওয়া হবে। কর্মকর্তারা জানিয়েছে, ফেরত পাওয়া অনেক মরদেহ নির্যাতনের চিহ্ন ছিল। কারো হাত পা বাঁকা, চোখ বাঁধা, মুখ বিকৃতি, এমন অবস্থায় মরদেহগুলো পাঠানো হয়েছে। তাছাড়া মরদেহগুলোর সঙ্গে কোনো শনাক্তকরণ ট্যাগও ছিল না। এই মরদেহ ও বন্দি বিনিময় তুরস্ক, মিশর ও কাতারের মধ্যস্থতায় যাওয়া ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির প্রথম ধাপের অংশ, যাতে যুক্তরাষ্ট্র ভূমিকা রেখেছে। দেইর আল বালা থেকে খুদারি বলেন, অনেক মরদেহ নির্যাতনের স্পষ্ট চিহ্ন দেখা গেছে। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় অভিযোগ করেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ১২৫ বারেরও বেশি চুক্তি লঙ্ঘন করেছে। তারা সতর্ক করে বলছে যে এই হামলাগুলো অব্যাহত থাকলে পূর্ণমাত্রা যুদ্ধ আবার শুরু হবে। সূত্র আল জাজিরা। ফিলিস্তিনি বন্দী নির্যাতনের অভিযোগে ইসরায়েলি বাহিনীর প্রসিকিউটর গ্রেফতার। ফিলিস্তিনি বন্দীর উপর ইসরায়েলি সেনাদের নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার পর ইসরায়েলি পুলিশ দেশটির সেনাবাহিনীর সাবেক একজন প্রসিকিউটরকে গ্রেফতার করেছে। মেজর জেনারেল পদমর্যাদার ওই সাবেক প্রসিকিউটরের নাম ইয়াফাত তোমের ইয়েরুশালমি, যাকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জানিয়েছেন। অনলাইনে এই ভিডিও ফাঁস হওয়ার পর ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছিল। তখন তিনি তার পদ থেকে পদত্যাগ করেন এবং এরপর নিখোঁজ ছিলেন। এই ভিডিওতে দেখা যায়, সৈন্যরা এক বন্দীকে আলাদা স্থানে নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের সঙ্গে একটি কুকুর রয়েছে এবং তারা দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম ব্যবহার করে নিজেদের কার্যকলাপ এমনভাবে আড়াল করে রেখেছে যাতে কেউ দেখতে না পারে। ভিডিও ফাঁসের ঘটনাকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন, এটি রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘের উপর সবচেয়ে তীব্র আক্রমণ। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল জাজিরার নৌর ওদেহ বলেন, ওই নারী প্রসিকিউটরের আটকের ঘটনা ইসরায়েলের রাজনৈতিক ও আইনি ঝড় তৈরি করেছে। তবে তিনি মনে করেন, আটক হওয়া ব্যক্তির উপর বাড়তি মনোযোগ মূল ঘটনা থেকে নজর সরিয়ে দিচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এই পর্যন্ত ইসরায়েলের কারাগারগুলোয় অন্তত ৭৫ জন ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে। সূত্র আল জাজিরা। ইসরায়েলকে ত্যাগ করলে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান। ইরান বছরের পর বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। বিশেষ করে ২০১৮ সাল থেকে যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার এবং পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পর থেকে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, তেহরান কেবল তখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার কথা বিবেচনা করবে যখন তারা এই অঞ্চলের জন্য তাদের নীতি পরিবর্তন করবে এবং ইসরায়েলকে সমর্থন করা বন্ধ করবে। সোমবার খামেনি বলেন, যদি তারা ইহুদিবাদী শাসনের প্রতি সমর্থন সম্পূর্ণরূপে ত্যাগ করে, এই অঞ্চল থেকে তাদের সামরিক ঘাঁটি প্রত্যাহার করে এবং এই অঞ্চলে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকে, তাহলে এটি বিবেচনা করা যেতে পারে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্যপূর্ণ স্বভাব আত্মসমর্পণ ছাড়া আর কিছুই গ্রহণ করে না। ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের তেহরান দূতাবাস দখলের বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওই বিপ্লবে পশ্চিমা সমর্থিত সাবেক শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে
ক্ষমতাচ্যুত করা হয়েছিল। চলতি বছরে জুনের মাঝামাঝি সময়ে ইরানে আকস্মিক বিমান হামলা শুরু করে ইসরায়েল, যার ফলে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুক্তরাষ্ট্র সংক্ষিপ্ত সময়ের জন্য যুদ্ধে অংশ নেয় এবং ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এ যুদ্ধে ইরানে 935 জন এবং ইসরায়েলে 24 জন নিহত হয়। 12 দিনের যুদ্ধে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায়, ফলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পারমাণবিক আলোচনাও ভেস্তে যায়। পরে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় 24 জুন থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। ইরান বছরের পর বছর ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, বিশেষ করে 2018 সালে যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার এবং পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পর থেকে। সেপ্টেম্বরে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এই প্রক্রিয়া শুরু করার পর জাতিসংঘ তথাকথিত স্ন্যাপব্যাক ব্যবস্থার অধীনে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। সূত্র টিআরটি ওয়ার্ল্ড। উত্তর কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম উইং নাম মারা গেছে। উত্তর কোরিয়ার সাবেক মনোনীত রাষ্ট্রপ্রধান ও কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং নাম মারা গেছেন। তার বয়স হয়েছিল 97 বছর। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায় সোমবার ক্যান্সারজনিত জটিলতায় তার মৃত্যু হয়। কিম ইয়ং নাম প্রায় 2 দশক ধরে উত্তর কোরিয়ার সংসদ সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেশটির আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধানের ভূমিকা পালন করলেও প্রকৃত ক্ষমতা ছিল কিম পরিবারের হাতে। কেসিএনএ জানায় কমরেড কিম ইয়ং নাম পার্টি ও দেশের উন্নয়নে অসাধারণ অবদান রেখে 97 বছর বয়সে তার মহৎ জীবন শেষ করেছেন। মঙ্গলবার সকালে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার মৃতদেহের কাছে গিয়ে শ্রদ্ধা জানান এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তার শেষকৃত্য বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। কিম ইয়ং নাম ছিলেন শক্তিশালী বক্তা ও প্রচারধর্মী ভাষণের জন্য পরিচিত। তিনি প্রায়ই রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিদের অভ্যর্থনা জানাতে দেখা যেতেন। 1998 সাল থেকে 2019 সাল পর্যন্ত তিনি দেশের সংসদের প্রধান ছিলেন। 2018 সালে তিনি কিম জং উনের বোন কিম ইয়ো জংকে সঙ্গে নিয়ে দক্ষিণ কোরিয়ার পিংচাং অলিম্পিকে অংশ নেন, যা দুই কোরিয়ার সম্পর্ককে সাময়িক উষ্ণতা আনে। তিনি পিয়ংইয়ং বিশ্ববিদ্যালয় থেকে মস্কো স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। 2019 সালে বয়সজনিত কারণে তাকে সরিয়ে দিয়ে চো রিয়ং হে কে সংসদে নতুন প্রধান করা হয়। পুতিন ও শি জিনপিং দুজনকেই সামলানো বড় কঠিন, বললেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কাকে সামলানো বেশি কঠিন? এমন প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজনের নাম না নিয়ে বরং দুজনকেই প্রশংসা করলেন। সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে ট্রাম্প বলেন তারা দুজনই শক্তিশালী, বুদ্ধিমান ও কঠোর নেতা, তাদেরকে গুরুত্বের সঙ্গে নিতে হয়, দুজনকেই সামলানো বড় কঠিন। এটি ছিল সিবিএস এর মূল কোম্পানির সঙ্গে মামলা নিষ্পত্তির পর ট্রাম্পের প্রথম টেলিভিশন সাক্ষাৎকার। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করে বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর এমন এক দেশ পেয়েছিলাম যেখানে পুতিন ভেবেছিল তিনি জিতেছেন, কিন্তু আমি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ হতো না। তিনি আরও বলেন, আমার 4 বছর মেয়াদে কখনো এমন যুদ্ধ হয়নি, এতে কোনো সন্দেহ নেই। ট্রাম্প দাবি করেন, এমনকি পুতিনও নাকি স্বীকার করেছেন যে যদি ট্রাম্প ক্ষমতায় থাকতেন ইউক্রেন যুদ্ধ এড়ানো যেত। নিজ প্রশাসনের সামরিক শক্তি নিয়ে তিনি বলেন, আমার প্রথম মেয়াদে আমরা সেনাবাহিনী পুনর্গঠন করেছি, আমরা বিশ্বের সবচেয়ে উন্নত অস্ত্র তৈরি করেছি, যেগুলো এখন বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়েও ট্রাম্প ইতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের সম্পর্ক খুবই ভালো। শি একজন শক্তিশালী ও ক্ষমতাবান নেতা। করোনা ভাইরাস মহামারীর সময় কিছু চাপ তৈরি হলেও দুই দেশের সম্পর্ক এখনো ভালো আছে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই শক্তিশালী দেশ, তাই আমাদের সম্পর্ক ভালো থাকা জরুরি। সম্প্রতি ট্রাম্প চীনা পণ্যের উপর শুল্ক 57% থেকে কমিয়ে 47% করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের ফলাফল।